নমস্কার, স্টাডিআইকিউ বাংলাতে তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। আমি পূজা মজুমদার তোমাদের সঙ্গে নিয়ে এসেছি এনসিইআরটির সমাধান। এনসিইআরটির সমস্ত রকম যে সমস্যাগুলো ছিল তার সমাধান নিয়ে এই ক্লাসটা করা হয় এবং আশা রাখবো যে ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আজকে আমরা করতে শুরু করেছি চ্যাপ্টার 2 অফ ক্লাস 10। চ্যাপ্টার 1 আমরা কভার করেছি, যেখান থেকে আমরা শুরু করেছিলাম বলতে যে আমাদের রিসোর্সেসগুলো কি, উৎসগুলো কি, উন্নয়নের উৎস, ঠিক আছে, সেগুলো কি, সেইগুলো সম্পর্কে এনসিইআরটি কথা বলেছে। এবং এই ক্লাসটা যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য তো জরুরি। আর অনেকেই বারবার জিজ্ঞেস করছে যে এনসিইআরটি কীভাবে পড়াবে। আমি একটা আলাদা করে সেশন নিয়ে নেওয়ার চেষ্টা করব যে এনসিইআরটির ইম্পর্টেন্স কতটা বা এনসিইআরটিকে কীভাবে পড়া উচিত এবং তার সাথে আমার এই ক্লাসটা তোমাদেরকে কতটা হেল্প করবে সেই বিষয়গুলো আমরা এখানে কভার ডেফিনেটলি করব। কিন্তু এখানে আরেকটা জিনিস তোমাদের বলার, যাদের খুব সমস্যা হচ্ছিল যে বোর্ডে যে লেখাগুলো রয়েছে সেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, যাদের মনে হচ্ছিল, তাদের জন্য আমি একটুখানি চেষ্টা করেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, লেখাগুলো বোধগম্য হয়, সেই জন্য একটুখানি প্ল্যানটা চেঞ্জ করেছি। বাট ইট ইজ জাস্ট 1 by 1, লাইন বাই লাইনই থাকবে। সো ফার্স্ট অফ অল দেখো, আজকে আমাদের সেকেন্ডে আমরা কি পড়বো, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড রিসোর্সেস। আমরা লাস্ট ক্লাসে কি করেছি তোমার যদি মনে থাকে, যে আমাদের কমপ্লিট হয়েছে যে যেটা আমরা অলরেডি করেছি সেটা ছিল কি, সয়েল রিসোর্সেস লাস্ট ছিল, রাইট? সয়েল রিসোর্সেস যেটা কিনা কার মধ্যে ভাগ হচ্ছে, ল্যান্ড রিসোর্সেস, তাই তো, ল্যান্ডের ওপর। এবং এর সঙ্গে সঙ্গে কোনো ইম্পর্টেন্ট জিনিসগুলো যে ল্যান্ড রিসোর্স ল্যান্ড রিসোর্সকে কনজারভেটিভ ওয়েতে তাকে ঠিক করে কনজার্ভ করা বা তাছাড়াও অন্যান্য যে সেগমেন্টগুলো এখানে জরুরি সেই জিনিসগুলো আমরা কভার আপ করেছি ফর দ্য ফার্স্ট চ্যাপ্টার। আজকে চ্যাপ্টারেরও বৈশিষ্ট্য এটা আমরা দুটো পার্টেই ভাগ করে নেব, বিকজ ইটস এ ভেরি লেন্দি সাবজেক্ট, লেন্দি চ্যাপ্টার। বিষয় কি ওর কথা বলছে, ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ রিসোর্সের কথা বলছে। মানে আমরা ল্যান্ড এবং সয়েল পড়েছি, এবার ফরেস্টের, এবার এইখানে আমি যখন ফরেস্টের কথা বলছি তখন আমরা কিন্তু এটাকে মিসম্যাচ করব না এটা ভেবে যে অলরেডি ক্লাস 9 আমরা ফরেস্ট পড়েছিলাম, তাহলে সেটার সাথে কি এটা সেম না। দেখো, ক্লাস 9 আমাদের যে ফরেস্ট সেকশনটা ছিল হচ্ছে ফরেস্টের টাইপ ছিল। কি ফরেস্টের টাইপ ভারতবর্ষে পাওয়া যায় বিভিন্ন ক্লাইমেটিক জোন অনুযায়ী বা ক্লাইমেট অনুযায়ী, সেখানকার জল, বাতাস, বৃষ্টি সমস্ত কিছু ম্যানেজ করে কী রকমের ফরেস্ট পাওয়া যায় সেটা ওখানে আমরা পড়েছি। কিন্তু আমরা এখানে যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ফরেস্ট অ্যাজ এ রিসোর্স, ঠিক আছে? ফরেস্ট থেকে আমরা কি কি সঞ্চয় করতে পারি আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে, হিউম্যান ডেভেলপমেন্টের জন্য ফরেস্টের কি অবদান থাকতে পারে, দ্যাট ইজ গোয়িং টু বি টোল্ড ইন দিস চ্যাপ্টার। দেখো, বলা হচ্ছে, নারক মাই লর্ড, ইউ আর দ্য ক্রিয়েটর অফ মিউজিক ইন দ্য ওয়ার্ল্ড অফ লেকচার্স. O Narak, my lord, let me dedicate myself to you. Let me gather your music from the springs, the rivers, the mountains, the forest. The insects and the animals, let me gather your music from the sweet breeze and offer to you. Basically, এটা একটা ফোক সং, ওয়েস্ট বেঙ্গলের থেকে লেপচা একটা ফোক সং নেওয়া হয়েছে, ঠিক আছে? নর্দার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লেপচারা থাকে, জানি, লেপচা ভুটিয়া, তারা পাহাড়ি অধিবাসী, তাদের একটা ফোক সং থেকে এটা নেওয়া হয়েছে। এবং এর সঙ্গে একজন ট্রাইবালের সঙ্গে কতটা নেচার যুক্ত সেটা আমাদের মনে আছে না, যে সবার আমি ছাত্র কবিতাটা অনেকের মনে আছে না, ঠিক সেই রকম আমাদের বাঙালির মধ্যেও এরকম আছে যে ইয়োর নেচার ইজ ইয়োর বেস্ট রিসোর্স। রিসোর্স কাকে বলে, যেখান থেকে আমরা সবসময় ডেভেলপ হওয়ার জায়গা পাই। নেচার ইজ দ্য বেস্ট রিসোর্স, তার মধ্যে কি আছে, রিভার্স, মাউন্টেন, ফরেস্ট, ইনসেক্টস অ্যান্ড দ্য অ্যানিমালস। সো এখান থেকেই দ্য ফরেস্ট, ইনসেক্টস অ্যান্ড অ্যানিমালস ইজ গোয়িং টু বি important, valid subject for our study today. Dekho, we share this planet with the millions of other living beings, starting from microorganism and bacteria, lichens to banyan trees. মানে আমরা যদি দেখি তাহলে পরে যে সাইজের ডিফারেন্সটা একদম ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জন্তু থেকে শুরু করে, মানে প্রাণী থেকে শুরু করে একদম বট গাছের মতো, বটবৃক্ষের মতো একটা বিশাল গাছও হতে পারে। এছাড়াও এলিফ্যান্ট, ব্লু হুয়েলও তার মধ্যে পড়ে, রাইট? মানে আমরা যদি হিউম্যান বিং একবার আমাদের আশপাশে তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আশপাশে যে অ্যানিমাল ডাইভার্সিটি বা প্লান্ট ডাইভার্সিটি সেটা কতটা হাই। মানে একদম ছোট্ট ক্ষুদ্রাতিক্ষুণ্ণ একটা ইনসেক্ট, একটা পিঁপড়ে থেকে শুরু করে একদম, তুমি যদি ভাবো নীলতিমি, ডিস্টেন্সটা বুঝতে পারছো যে কতটা ডিফার করে যায়, তাই না? ইকোলজিক্যাল ডিফারেন্সটা কত বেশি, ডাইভার্সিটি কত বেশি। দিস এন্টায়ার হ্যাবিটেট দ্যাট উই লিভ, ইট হ্যাজ ইমেন্স বায়োডাইভার্সিটি। এবং বলা হচ্ছে, উই হিউম্যানস অ্যালং উইথ অল লিভিং অর্গানিজম ফ্রম দ্য কমপ্লেক্স ওয়েব অফ ইকোলজিক্যাল সিস্টেম ইন হুইচ উই আর অনলি আ পার্ট অ্যান্ড ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন দিস সিস্টেম ফর our own existence. Example কি বলা হচ্ছে, plants, animals, microorganisms recreate the quality of air we breathe, the water we
drink and the soil that produce our food without which we cannot survive. বেসিক্যালি আমরা মানুষরা সবসময় আমাদেরকে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট ভাবি পৃথিবীর। বেসিক্যালি যদি আমরা ভাবি যে আমরা ইম্পর্ট্যান্ট পার্ট, তাহলে পরে সেটা আমাদের ভুল ধারণা। কেন? তুমি যদি না থাকো তাহলে সয়েল ডিগ্রেডেশন হবে না। তুমি ইন দ্য সেন্স আমরা মানুষ যদি না থাকে সয়েল ডিগ্রেডেশন হবে না। মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, যেগুলো নিউট্রিয়েন্টস আছে, তারা ঠিকঠাক করে কাজ করবে। এই যে প্রত্যেক দিন আমি চিৎকার করে বলছি যে সয়েল এক্সটিন্ট হতে চলেছে, সয়েল এক্সটিন্ট হয়ে গেছে, আমাদের কাছে মাত্র 52% সয়েল বেঁচে রয়েছে, বাকি মানে পুরো সয়েল কোনোভাবে কাজ করছে না, আমাদের কাছে ফার্টাইল উর্বর মাটি নেই। এই যে সমস্ত বিষয়গুলো, এই জিনিসগুলোকে যদি আমরা নজর দিই, তাহলে পরে আমরা দেখব আমরা হিউম্যান বিং অনলি হোয়াট উই ডু, আমরা সব কিছু সব রিসোর্সেসকে অতিরিক্ত ইউজ করে ফেলছি, এবং অতিরিক্ত ইউজ করার ফলে আমাদের যে বেসিক নেসেসিটি, যে বেসিক নিডস, সেগুলো শেষ হচ্ছে। কিন্তু যদি আমরা গাছের কথা বলি, মাইক্রো অর্গানিজমের কথা বলি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু তাদের কাজ উত্তরোত্তর করে চলেছে। তারা বাতাসে অক্সিজেনকে ঠিকঠাক করে রেসিপ্রোকেট করাচ্ছে, যেমন প্লান্টস করে। মাটিতে যে নিউট্রিয়েন্টস বা পুষ্টিবর্ধক যে বিষয়গুলো মাটির উর্বরতা বাড়ায়, সেইগুলোকে বাড়ানোর জন্য প্রাণীগুলো কাজ করে যাচ্ছে, বাট আমরা শুধু সেটাকে ইউজ করে যাচ্ছি, রাইট? তো উই অলসো শুড কন্ট্রিবিউট টু দ্য নেচার। এখানে একটা প্রশ্ন আসে, এবং এখানটায় দেখো বলা হচ্ছে ফরেস্ট play a key role in the ecological system as there are also primary producers on which all other living beings are dependent. এখানে একটা ওয়ার্ড কি পড়লাম না, তো প্রাইমারি প্রডিউসার। হু আর প্রাইমারি প্রডিউসার? প্রাইমারি প্রডিউসার মানে প্রোডাকশন সিস্টেম যাদের ওপর প্রাইমারিলি নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে। হোয়াট ইজ প্রোডাকশন সিস্টেম? পুরো ইকোলজিক্যাল যদি আমরা সেগমেন্টের দিকে নজর দিই, তাহলে আমরা দেখব সবার নিচে কি রয়েছে? ছোট গাছপালা, ঘাস, তার উপর ডিপেন্ড করে ইনসেক্টস রয়েছে, সেই ইনসেক্টের ওপর আরেকটু বড় সাইজের প্রাণী, তার থেকে আবার বড় সাইজের প্রাণী, এবং এই যে পুরো ইকোলজিক্যাল পিরামিড, তার সর্বোপরে রয়েছে কি? হিউম্যান বিং। তার মানে বেসিক্যালি আমরা পিরামিড কিভাবে কাকে বলি? যেমন নিচের দিকটা যখন ভার বেশি থাকে এবং ওপর দিকে ছোট হতে থাকে, রাইট? এরকম হয় পিরামিডের চেহারাটা, রাইট? তো এই যে পিরামিডের কথা বলছে, এর একদম নিচে মানে দ্য বেস ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য প্রাইমারি প্রডিউসার, আর ফরেস্ট ইজ দ্য বেস্ট ইকোসিস্টেম। মানে একটা ফরেস্ট বা বন সব থেকে ভালো ইকোসিস্টেম হয় যেটা এটাকে ভালোভাবে বোঝাতে পারে যে কিভাবে পুরো প্রোডাক্টিভিটিস বা যে প্রোডাকশন সিস্টেম, সেটা কিভাবে ওয়ান বাই ওয়ান জয়েন করে রয়েছে। বায়োডাইভার্সিটি or biological diversity কাকে বলে? এখানে দিস ইজ immensely rich in wildlife and cultivated species, diverse in form and the function, but closely integrated in a system through multiple network and interdependencies. See, you have to understand what does mean by biodiversity. প্রায় তুমি এনভায়রনমেন্টাল সায়েন্সে এই ওয়ার্ডটা পাও, বায়োডাইভার্সিটি। বায়ো মানে কি? জৈব, ডাইভার্সিটি মানে কি? বিভেদ। মানে যত বেশি বিভেদ দেখতে পাওয়া যায় জৈব সমস্ত বিষয়বস্তুগুলোর মধ্যে, জৈব যে পদার্থগুলো, তার মধ্যে যত বেশি বিভেদ দেখা যায়। বায়োডাইভার্সিটি মানে কি? যেমন আমাদের একটা এরিয়া রয়েছে, এরিয়াটা কি না, তো ফরেস্ট এরিয়া। এবার ফরেস্ট এরিয়াতে আমরা কি দেখতে পাচ্ছি? সরি, আমি কালারটা চেঞ্জ করে দিই সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল, রাইট? এখানে কি রয়েছে না, তো ফরেস্ট এরিয়া। এবার যদি আমরা দেখি ফরেস্টে আমরা কি কি পেতে পারি, প্রথমে তো পাবো প্লান্টস। প্লান্টসের মধ্যে আমরা কি পেতে পারি? এখানে বড় সাইজের মানে খুব হেভি ট্রিজ পেতে পারি, তাই না? তার সাথে সাথে আমরা কি পেতে পারি? শ্রাবস পেতে পারি। তাছাড়া আমরা কি পেতে পারি? ছোট ছোট গ্রাস পেতে পারি, মানে ঘাস পেতে পারি, রাইট? এটা হচ্ছে প্লান্টের সিস্টেম গেল। প্রাণী যদি ঢুকি, তাহলে পরে অ্যানিমালস যদি ঢুকি, ফরেস্টে সব থেকে বেশি অ্যানিমালস পাওয়া যায় এখানটায় কি? যেগুলো খুব বড় সাইজের জাইগান্টিক অ্যানিমাল, হাতি বা এই সমস্ত বাঘ জাতীয় এই জাতীয় প্রাণীগুলো পাওয়া যায়। দেন আমরা কি পাই? ইনসেক্টস, প্রচুর পোকামাকড় পাওয়া যায়। আর তার সঙ্গে আরেকটা কি পাওয়া যায়? প্রচুর মাইক্রো অর্গানিজম, রাইট? সো দেখতে পাচ্ছ এত টাইপের জিনিসপত্র একটা ফরেস্ট এরিয়াতে পাওয়া যায়। সো এই যে টাইপের ডিফারেন্সেসটা, তাদেরকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি, ঠিক আছে? কখনো কখনো ফরেস্টের মধ্যে মানুষরাও থাকতে শুরু করে ভেতরে, তাই না? সাঁওতাল
বা ট্রাইবাল যারা কমিউনিটি থেকে বিলং করেন তারা ফরেস্টের পাশাপাশি তো ডুয়েল করেন, রাইট? সো এইটা এখানটায় যদি আমরা দেখি, এইখানে যে প্রাণীগুলোর কথা বললাম তারা একে অপরের ওপর সবাই ডিপেন্ডেন্ট। গাছপালাগুলো অক্সিজেন পাচ্ছে বা গাছপালা, আমরা এগুলো ছোটোবেলাতেও পড়েছি, রাইট? এটা ছোটোবেলার ক্লাসেই আমরা করছি বেসিক্যালি। এই সমস্ত জিনিসগুলো আমরা এখানটায় কভার করলাম। এবং কি এর আগের দিন আমরা এটা পড়েছিলাম যে হোয়াট ইজ অ্যাবাউট দ্য ফ্লোরা অ্যান্ড ফনা। ফ্লোরা মানে, ফ্লোরা থেকে দেখো ওয়ার্ডটা কেমন ফ্লাওয়ার মনে হচ্ছে না? ফ্লাওয়ার কিসে হয়? গাছে হয়। সো ফ্লোরা মানে প্লান্টস, ফনা মানে অ্যানিমালস, অ্যানিমালস মানে এর মধ্যে সবাই পড়ে। অ্যাভিয়েশনে যারা রয়েছে তারাও পড়ে, মানে এর মধ্যে আকাশে যারা চড়ে, খেচর, স্থলচর, উভয়চর, সবাই সবাই এই অ্যানিমালের মধ্যে পড়ে এবং সেই অ্যানিমাল টাইপটা হচ্ছে ফনা। সো উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ফ্লোরা অ্যান্ড ফৌনা অফ ইন্ডিয়া, যেটা আমাদের আজকে পড়ার বিষয়। দিস ইজ অ্যাজ আওয়ার রিসোর্স, ঠিক আছে? If you look around, you will be able to find that there are some animals and plants which are unique in your area. জায়গা বিশেষে কিছু কিছু প্লান্টস, কিছু কিছু জিনিস ইউনিক পাওয়া যায়। পাহাড়ে যে গাছগুলো পাওয়া যায় সেগুলো পাহাড়েই শুধু পাওয়া যেতে পারে। ম্যানগ্রোভ অঞ্চলে যে ম্যানগ্রোভ ট্রিজগুলো পাবে সেগুলো তুমি ম্যানগ্রোভ অঞ্চলেই পাবে। তুমি এক্সপেক্ট করতে পারো না যে কোনো অ্যালপাইন ট্রি তুমি হঠাৎ করে নিজের বাড়ির বাগানে, এখন যদিও তৈরি হচ্ছে। রিসেন্টলি আমরা জানতে পেরেছি, একটা খবর এসেছিল যে নদিয়ায় প্রবাবলি কাশ্মীরি আপেলের যে ব্রিড সেটা নদিয়াতে তৈরি করা হচ্ছে। তো দিস ইজ কাইন্ড অফ ইন্ডিউস করে তৈরি করা, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট এখানটায় যেটা বলা হচ্ছে যে এক একটা এরিয়াতে এক একটা জিনিস, এক একটা বিষয় এন্ডেমিক, মানে সেই অঞ্চল থেকে অবস্থা করে। ইনফ্যাক্ট ইন্ডিয়া ইজ আউট অফ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট কান্ট্রিজ ইন টার্ম অফ ইটস ভাস্ট array of biological diversity. This is possibly twice or thrice the number yet to be discovered. You have already studied in detail about the extent and the variety forest wildlife, already আমরা এটা পড়েছি। You may have realized the importance of the resources of our daily life. Definitely আমরা জানি আমাদের জীবনের প্রচণ্ড জরুরি এই সমস্ত কথাবার্তা বলছে। এবং but lately they are under great stress mainly due to intensivity or to our environment. বলা হচ্ছে যে ফরেস্টের কথা আমরা জানতে পারছি, যে ফরেস্টের কথা বলছি, যে ফ্লোরা বা ফনার কথা বলছি, এই সমস্তগুলো দে আর দ্য গ্রেট রিসোর্সেস অফ ইন্ডিয়া, বাট স্টিল দে আর আন্ডার স্ট্রেস। স্ট্রেস মানে তারা বিলুপ্তি কোথাও না কোথাও ঘটছে, এক্সটেন্ড হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোর কথা বলা হচ্ছে। প্রথমে বলছে ফাইন্ড আউট স্টোরিজ প্রিভ্যালেন্ট ইন ইউর রিজিয়ন হুইচ আর অ্যাবাউট টু দ্য হারমোনিয়াস রিলেশনশিপ বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড নেচার। তোমাকে একটা হোমওয়ার্ক দিয়েছে যে বলেছে যে তুমি এরকম স্টোরিগুলো বলো যেখানে তুমি মানুষ এবং পশুর মধ্যেকার ইন্টার রিলেশনশিপ কতটা ভালো সে সম্পর্কে তোমাকে দেওয়া রয়েছে। নেক্সট, সাম এস্টিমেট সাজেস্ট দ্যাট অ্যাট লিস্ট 10% অফ ইন্ডিয়াস রেকর্ডেড ওয়াইল্ড ফ্লোরা অ্যান্ড 20% অফ ইটস ম্যামলস আর অন দ্য থ্রেটেন্ড লিস্ট। সো আমরা যদি দেখি বেসিক্যালি আমাদের যে গাছপালা রয়েছে তার 10% গাছ এবং প্রাণীর মধ্যে প্রায় 20% প্রাণী কি হতে চলেছে, থ্রেটেন্ড, মানে তারা প্রায় বিলুপ্তির পথে যেতে চলেছে। দিস ইজ রিয়েলি স্কেরি। এবং মেনি অফ দিস নাও বিন ক্যাটাগরিয়াইজড অ্যাজ ক্রিটিক্যাল। কি বলছে এর মধ্যে অনেকের নাম কি বলা হচ্ছে না, তো ক্রিটিক্যাল বলা হচ্ছে। দ্যাট ইজ অন দ্য ভার্জ অফ এক্সটিংশন লাইক দ্য চিতা, পিঙ্ক হেডেড ডাক, মাউন্টেন কুইল, forest spotted owlet and plants like Madhuka insignis, a wild variety of mohua, and Habardia heptaneuron, a species of grass. মানে this all are the thing যেটা কিনা এক্সটিনশনের পথে যাচ্ছে। এক্সটিনশনের পথে কি কি যাচ্ছে আমরা সেইগুলো দেখতে পেলাম। মহুয়া গাছের এক রকমের ভ্যারাইটি যেটা ওয়াইল্ড ভ্যারাইটি, বিকজ ওয়াই দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ বিকজ দে আর বিকামিং ক্রিটিক্যাল মানে এটা পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। এবং তার মধ্যে এই প্রাণীগুলোর মধ্যে আমরা জানি চিতার স্টোরি এখনই আমরা পড়বো যে কতটা এটা এক্সটেন্ট। ইনফ্যাক্ট নো ওয়ান ক্যান সে হাউ মেনি স্পেসিস মে হ্যাভ অলরেডি বিন লস্ট। যদি আমরা দেখি, দেখো অফিসিয়াল ডেটা তো অনেক কিছু বলে, কিন্তু যদি আমরা সঠিকভাবে দেখি দেয়ার আর সো নাম্বার, মানে কত বেশি নাম্বারের এখানটায় প্রাণীরা রয়েছে যেগুলো হয়তো এখন মাপযোগ্য নেই। প্রচুর প্রাণীরা তো আউটডেটেড রয়েছে সেইগুলো। এবং উই only talk the larger and more visible animals and plants that have been become extinct. What about the smaller animals like insects and plants?
ছোট ছোট গুল্ম গাছপালা, কত গাছ তো এরকম মানে চিরতর হারিয়ে গেছে, কত ছোট ছোট প্রাণী রয়েছে যেগুলো আর খুঁজেই পাওয়া যাবে না। তো এইগুলো আমরা যখন বলছি এক্সটিন্ট হচ্ছে, বা আমরা যখন বলছি কোনো প্রাণী আমাদের রিসোর্সেস, কোনো মানে যাকে বলে সম্পদ, আমাদের যে প্রাণী সম্পদ বা বন্য প্রাণী সম্পদ, সেগুলো যে এক্সটিন্ট হচ্ছে বা গাছপালা যেগুলো এক্সটিন্ট হচ্ছে, সেগুলো আমরা সেগুলোই বলছি যেগুলো চেহারায় বড় ছিল, সেগুলো আর দেখা যাচ্ছে না। কিন্তু হোয়াট ইজ অ্যাবাউট দোজ যেগুলো ছোট ছোট? তুমি আমাকে কমেন্টে অবশ্য করে জানাও যে তোমারও আশপাশের কোন কোন এমন প্রাণী, এমন পাখি, এমন জিনিস যেগুলো তুমি আগে প্রায় দেখতে বাট এখন দেখতে পাও না। ইউ হ্যাভ টু টেল মি ইন দ্য কমেন্ট সেকশন, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আদৌ এই অবধি ভিডিওটা দেখেছো কিনা। Dwindled to 1,827 from estimated 55,000 at the turn of the century. The major threat to tiger populations are numerous. সব থেকে ভয়ানক কথা, ঠিক আছে? এবং as such poaching for trade, reason কি? আমরা যদি বাঘের কথা বলি, বাঘের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাঘের যে পপুলেশন সেটার ঘাটতি হওয়ার পিছনে কারণ কি? পোচিং। পোচিং মানে তাদেরকে ধরা ট্রেডের উদ্দেশ্যে, বাণিজ্য, চোরা বাণিজ্যের উদ্দেশ্যে। শ্রিঙ্কিং হ্যাবিটেট, তাদের যে জায়গা সেটা দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে, মানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, মানুষ বন কেটে কেটে সেখানে বসতি স্থাপন করছে। যারা মানে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সে বন্যেরা বনে তবে সুন্দর হবে না যদি বন থাকে, বন যদি নাই থাকে তাহলে পসিবল নয়। তারপরে শ্রিঙ্কিং হ্যাবিটেট, ডিপ্লিশন অফ দ্য প্রে বেস স্পেসিস, মানে প্রে বেস স্পেসিস মানে যাদেরকে ওরা খায়, ওয়াইল্ড যে সমস্ত অ্যানিমাল, স্পেশালি বাঘের কথা যদি বলে, বাঘ যাদেরকে খায় তাদের যদি নাম্বার কমে যায় তারা বাঁচবে কি করে? মারাই যাবে, স্বাভাবিক কথা। গ্রোয়িং হিউম্যান পপুলেশন, জাস্ট বললাম এইগুলো। দ্য ট্রেড অফ টাইগার স্কিন অ্যান্ড দ্য ইউজ অফ দেয়ার বোন ইন দ্য ট্র্যাডিশনাল মেডিসিনস, স্পেশালি ইন দ্য এশিয়ান কান্ট্রিজ, লেভ দ্য টাইগার পপুলেশন অন দ্য ভার্জ অফ এক্সটেনশন। সো বেসিক্যালি ইফ সামওয়ান আস্ক ইউ হাউ ডাজ দ্য টাইগার বোন ইজ বিন ইউজড, যদি এরকম যদি তোমাদের প্রশ্ন থাকে যে কিভাবে বাঘের বোন কাজ হয়, বেসিক্যালি কোথায় তৈরি হয়? এশিয়ান যে কান্ট্রিজগুলো আছে, হোয়াট আর দ্য এশিয়ান কান্ট্রিজ, স্পেশালি এশিয়ান কান্ট্রিজ বলতে মঙ্গোলিয়া, চায়না, জাপান, এই সমস্ত এরিয়াকে ধরে বলা হয়, ঠিক আছে? এই এশিয়ান কান্ট্রিজ। আর মিডল এশিয়ান কান্ট্রি কি? আরবিয়ান কান্ট্রিগুলোকে মিডল এশিয়ান বা মধ্য এশীয় কান্ট্রি বলা হয়। ভারতবর্ষের কোথায় অবস্থিত? সাউথ এশিয়ান কান্ট্রি, ঠিক আছে? সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির মধ্যে ভারতবর্ষ অবস্থিত, বেসিক্যালি সাউথেই মেনলি পড়ে। তো এখানটা বলা হচ্ছে তাদের যে পপুলেশন, টাইগার পপুলেশন কম হচ্ছে, তাদের যে বোনস বা তাদের যে হাড়, সেগুলো নিয়ে গিয়ে তারা ট্র্যাডিশনাল মেডিসিনস তৈরি করে। সেটার মানে তারা বেসিক্যালি এটাকে ওষুধ তৈরি করার জন্য চেষ্টা করে, এই জন্য বাঘের হাড় খুব দামি জিনিস। এবং সিন্স ইন্ডিয়া অ্যান্ড নেপাল প্রোভাইড হ্যাবিটেট টু অ্যাবাউট 2/3 অফ দ্য সার্ভাইভিং টাইগার পপুলেশন, নেপাল এবং ভারতে মিলিয়ে 3 ভাগের মধ্যে 2 ভাগ পপুলেশন এই দুটো জায়গাতে অবস্থিত। ইন দ্য ওয়ার্ল্ড, পুরো ভারতবর্ষ এবং নেপাল মিলিয়ে পুরো পৃথিবীতে যত সংখ্যক বাঘ আছে তার মধ্যে 3 ভাগের মধ্যে 2 ভাগই ভারতবর্ষে অবস্থিত। এবং দিস 2 নেশনস বিকাম প্রাইম টার্গেট ফর পোচিং অ্যান্ড ইলিগাল ট্রেডিং। এবং এইগুলো কি, এই দুটো এরিয়া এই কারণে, নেপাল অ্যান্ড ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট এরিয়া যেটা কিনা পোচিংয়ের জন্য বা ট্রেডিংয়ের জন্য এগুলোকেই দেখা হচ্ছে। নেক্সট দেখবো যে প্রজেক্ট টাইগার। হোয়াট ইজ প্রজেক্ট টাইগার? প্রজেক্ট টাইগার সম্পর্কে অনেকবার প্রশ্ন আসে। কবে তৈরি হয়েছে? 1973। ইট ওয়াজ লঞ্চ ইন 1973, যেটা কিনা ওয়াইল্ড লাইফ ক্যাম্পেইনস ইন দ্য ওয়ার্ল্ডের জন্য ইম্পর্টেন্ট, এবং টাইগার কনজারভেশন দ্যাট হ্যাজ বিন ভিউড নট অনলি অ্যাজ এ এফোর্ট টু সেভ দ্য endangered species but with the equal importance as a mean of preserving biotype of sizable magnitudes। মানে বলা হচ্ছে প্রজেক্ট টাইগার মানে তুমি কি শুধু বলবে যে বাঘকে বাঁচানোর উদ্দেশ্যে এটা করা হচ্ছে? না, শুধু বাঁচানো নয়, যাতে যাদের প্রজেক্টেবল যে তাদের একটা নাম্বার, সেই নাম্বারকে, সেই ম্যাগনিটিউডকে ঠিক রাখার জন্য প্রজেক্ট টাইগারকে সামনে রাখা হয়েছে। এইবার যদি বলি কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। মনে রাখবো আমরা এই জায়গাটা। ওকে, লেট মি হাইলাইট কর্বেট ন্যাশনাল পার্ক, দ্যাট ইজ ইন উত্তরাখণ্ড, এটা তোমরাও হাইলাইট করবে। সুন্দরবনস কোথায়? ন্যাশনাল পার্ক দ্যাট ইজ প্রেজেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, রাইট? বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। সরিস্কা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? রাজস্থান। মানস টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? আসাম। অ্যান্ড পেরিয়ার টাইগার রিজার্ভ ইন কেরালা। দ্যাট আর দ্য সাম অফ দ্য টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া। ভেরি ইম্পর্টেন্টলি ইউ শুড রিমেম্বার ইট। অ্যান্ড আই এম গিভিং ইউ আ ওয়ার্ক। তুমি যখন এটা পড়ছো বা আমি তোমাদের পড়াচ্ছি, এখানে ভিডিওটা পজ করো, তুমি ভারতের ম্যাপ খোলো, ম্যাপে গো অ্যান্ড মার্ক দোজ এরিয়াস, তবে গিয়ে তোমার পড়াটা পড়ার মতো হবে না। তুমি জাস্ট ক্লাস দেখে যাচ্ছ, ভিডিও দেখে যাচ্ছ, ও ঠিক আছে হয়ে গেছে, হ্যাঁ বুঝে গেছি, কোনো ব্যাপার না, ইট উইল নট ওয়ার্ক উইথ ইউ।
ট্রাস্ট মি। যদি তোমাকে পাস করার জন্য পড়তে হয় বা তোমাকে বোঝার জন্য পড়তে হয়, অলওয়েজ মেক শিওর দ্যাট ওয়েন এভার ইউ আর গেটিং দিস ক্লাস অর টেকিং দিস ক্লাস ফ্রম মি, এনসিআরটির এই ক্লাসটা যখন হচ্ছে তোমার সামনে যেন ম্যাপ খোলা থাকে। ভিডিও পজ করো, বারবার আমি তোমাকে যেগুলো বলছি সেগুলোকে ফলো করো, না হলে পরে কিন্তু খুব একটা লাভ হবে না, ঠিক আছে? মনে হবে যে বাস ওই নর্মাল ভিডিওর মতোই থেকে যাবে, কোনো কাজের কাজটা হবে না। তো ইউ হ্যাভ টু, না একটুখানি তোমাদেরও কাজ করতে হবে। Now the conservation projects are now focusing on the biodiversity rather than on a few of its components. There are now more intensive search for different conservation measures. Increasingly, even insects are beginning to find a place in conservation planning. This is a good thing. Even শুধুমাত্র বড় বড় প্রাণীরাই নয়, even ছোট ছোট পতঙ্গরাও এখন এই কনজারভেশন লিস্টের আন্ডারে আসছে। যদি নোটিফিকেশন দেখা যায় আন্ডার ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অফ 1980 এবং 1986, ইফ ইউ ক্যান সি, তাহলে পরে দেখো কবে হয়েছে নোটিফিকেশন, আন্ডার হুইচ নোটিফিকেশন, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট অফ 1980 অ্যান্ড 1986। এখানে সেভারাল 100 বাটারফ্লাইজ কাকে কাকে ঢোকানো হয়েছে দেখো, প্রজাপতি, মথ, বিটেলস, ছোট কুমড়ো পটাশ রাখ বলে না, কুমড়ো পোকা, আর 1 ড্রাগন ফ্লাই, ঠিক আছে, ফোরিং, দ্যাট হ্যাজ বিন অ্যাডেড টু দ্য লিস্ট অফ প্রোটেক্টেড স্পেসিস। 1991 সালে প্রথমবার প্লান্টস তাকেও অ্যাড করা হয়, স্টার্টিং উইথ 6 স্পেসিস। প্রথমবার 1991 সালে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে গাছপালাকেও ঢোকানো হয়, এবং সেখানটায় তোমাকে বলা হয়েছে সেই গাছপালার মধ্যে কি কি পড়ে সেটা একবার দেখব। এখানে আমরা দেখব টাইপস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ফরেস্ট অ্যাজ ওয়াইল্ড লাইফ রিসোর্সেস। যখন গাছপালা ঢোকানো হয় তখন তার মধ্যে কোনটা পড়ে। ইভেন উই ওয়ান্ট টু কনজার্ভ আওয়ার ভাস্ট ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্সেস, ইট ইজ রাদার ডিফিকাল্ট টু ম্যানেজ, কন্ট্রোল, রেগুলেট দেম। যদিও আমরা ওয়াইল্ড লাইফ রিসোর্সকে ম্যানেজ করতে চাই, সেটা কখনো কিন্তু প্রচণ্ড ডিফিকাল্টও হয়ে যায়। সো সেই অনুযায়ী ফরেস্ট ডিপার্টমেন্টের গভর্নমেন্ট দ্বারা ফরেস্ট ডিপার্টমেন্টকে বিভিন্ন ওয়াইল্ড লাইফ টাইপে ডিভাইড করা হয় এবং সেইগুলোকে কতগুলো ক্যাটাগরিজে ভাগ করা হয়। ফার্স্ট ক্যাটাগরিজের নাম হচ্ছে রিজার্ভড ফরেস্ট, ঠিক আছে? রিজার্ভ ফরেস্ট কাকে বলে? দেন প্রোটেক্টেড ফরেস্ট, তারপরে কি রয়েছে? ভ্যানিশিং ফরেস্টের মধ্যে এটা আমরা পড়ছি। দেন রয়েছে নর্মাল স্পেসিস, এন্ডেঞ্জার স্পেসিস। সো দিস আর দ্য পার্ট, রাইট? এবং এখানটায় যদি আমরা দেখি তাহলে পরে প্রোটেক্টেড ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট, তার আন্ডারে আমরা দেখব মোর দ্যান হাফ অফ দ্য টোটাল ফরেস্ট ল্যান্ড হ্যাজ বিন ডিক্লেয়ার্ড রিজার্ভড ফরেস্ট। কোনটাকে বলা হচ্ছে রিজার্ভ ফরেস্ট? যে রিজার্ভ ফরেস্ট তাকেই বলা হচ্ছে যেখানে রিজার্ভ ফরেস্ট আর রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাজ পার দ্য কনজারভেশন অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ রিসোর্সেস কনসার্ন। যে ফরেস্ট এরিয়াকে, যে বন্য এরিয়াটাকে রিজার্ভ রাখা হচ্ছে, কনজার্ভ করে রাখা হচ্ছে এবং সেইগুলো ওয়াইল্ড লাইফ রিসোর্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করা বলা হচ্ছে, সেটাকে রিজার্ভ ফরেস্ট বলা হচ্ছে। প্রোটেক্টেড কাদেরকে বলা হচ্ছে? যেটা কিনা ফরেস্ট ডিপার্টমেন্ট দ্বারা প্রোটেক্টেড, অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট তাকে ডিক্লেয়ারও করেছে প্রোটেক্টেড হিসেবে। সো রিজার্ভ যেটাকে সংরক্ষণ করা হচ্ছে, প্রোটেক্টেড যেটা ফরেস্ট রিজার্ভ বা ফরেস্ট ডিপার্টমেন্ট ডাইরেক্টলি বলেছে এটা হচ্ছে একটা প্রোটেক্টেড এরিয়া। প্রোটেক্টেড মানে কি? দিস ফরেস্ট ল্যান্ডস আর প্রোটেক্টেড ফ্রম এনি ফার্দার ডিপ্লেশন, মানে এই এরিয়াতে কোনো রকম এরকম ঘটনা ঘটবে না যেগুলো ফরেস্ট ডিপ্লেশন ঘটাতে পারে। ক্লিয়ার? ভ্যানিশিং ফরেস্ট, হোয়াট ইজ ভ্যানিশিং ফরেস্ট? ভ্যানিশিং ফরেস্ট মানে ফরেস্ট না ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটা বলা হচ্ছে। কি বলছে? দ্য ডাইমেনশন অফ দ্য ডিফরেস্টেশন ইন ইন্ডিয়া স্ট্যাগারিং, মানে দ্য ফরেস্ট অ্যান্ড ট্রি কভার কান্ট্রি এস্টিমেটেড অ্যাট 8 লাখের ওপর স্কোয়ার কিলোমিটার, হুইচ ইজ 24.56% অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া। আচ্ছা, ক্লাস নিতে নিতে একটা কথা তোমাদের বলে দিই, অনেকে কমেন্টে জিজ্ঞেস করেছিল যে এনসিইআরটিতে যেই সমস্ত তথ্যগুলো দেওয়া আছে সেইগুলো, এনসিইআরটি তোমাদের আমি যেটা পড়াচ্ছি এটা সব থেকে আপডেটেড ভার্সন তোমাদের পড়ানো হচ্ছে, এটা 2022-23-এরই এনসিইআরটি। আর এনসিইআরটি তুমি যখন পিডিএফ ডাউনলোড করতে যাবে, গুগলে গেলে, গুগল থেকে এনসিইআরটি যখন করবে তোমাকে আপডেটেডটাই দেওয়া হয়। সো ডোন্ট বি বদার ফর দ্যাট অ্যান্ড ডোন্ট বি হ্যাপাজার্ড অন দ্যাট, কি এরকম যেন ফিল না হয় তোমাদের যে আমাদের কাছে আপডেটেড নেই। ইউ আর গেটিং দ্য মোস্ট আপডেটেড মেটেরিয়ালস। 2011 তথ্য এই জন্য দেওয়া রয়েছে, 2021 অবধি এখনও নতুন পপুলেশন কাউন্ট বা নতুন কোনো কিছু হয়নি, হলে পরে সেটাও আপডেট করে দেওয়া হবে। সো ডোন্ট ওয়ারি, নিশ্চিন্তে যেটা পড়াচ্ছি সেটা অবধি তোমরা দেখতে পারো। নাও ডেন্স ফরেস্ট 12.4%। দেখো এখানে টোটাল এই জায়গাটা তোমরা মার্ক করে রাখবে যে ফরেস্টের এই মুহূর্তে কি সিস্টেম রয়েছে, কি সেগমেন্ট রয়েছে, অ্যান্ড ম্যানগ্রোভ দ্যাট পার্সেন্ট, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য স্টেট ফরেস্ট রিপোর্ট 2019,
এটাই হচ্ছে লাস্ট, এইটাই স্টেট ফরেস্ট রিপোর্ট, এটাই লাস্ট বেরিয়েছে। দ্য ডেন্স ফরেস্ট কভার হ্যাজ ইনক্রিজড বাই 3,976 স্কোয়ার কিলোমিটার সিন্স 2017. However, this apparent increase in the forest cover is due to conservation measure, management, intervention, plantation, etc. by different agencies. তো বেসিক্যালি বলা হচ্ছে যে ফরেস্ট ল্যান্ড যেটা মারাত্মকভাবে কম হতে শুরু করেছিল সেইগুলোতে নজর দেওয়া হচ্ছে, এবং সেইগুলোকে নজর দেওয়ার পরে সেইটার থেকে দেখা গেছে যে লাস্ট 2 বছরের যে খতিয়ান পাওয়া গেছে তাতে কিন্তু আলটিমেটলি লাভই হয়েছে, বেড়েছে। মানে ইফ উই হিউম্যান বিং ক্যান গেট a little bit deeper into the understanding, যে আমরা যদি একটু বেশি করে আন্ডারস্ট্যান্ড করতে পারি যে how to preserve our forest, how to preserve our nature, it is possible, তাই না? আবার করা যেতে পারে, সাধারণভাবে সুন্দর পৃথিবী আবার ব্যাক হতে পারে। Let us now understand about, ওটা নিশ্চয়ই মার্ক করে ফেলেছো, let us now understand the different categories of existing plants and animal species based on the International Union for the Conservation Nature and the Natural Resources. So IUCN এর ফুল নাম কি? International Union for Conservation of Nature and Natural Resources. তারা কি করছে? তারা বিভিন্ন স্পেসকে ক্লাসিফাই করে। IUCN বিভিন্ন স্পেসিসকে ক্লাসিফাই করে, তার মধ্যে তারা বলছে নর্মাল স্পেসিস। নর্মাল স্পেসিস কারা? যে সমস্ত স্পেসিস পপুলেশন লেভেলস আর কনসিডার টু বি নর্মাল, মানে কি যেগুলো সাধারণ ক্যাটল, শাল, পাইন, এগুলো কি দে আর আউট অফ রিস্ক, দে আর হোয়াট, দিজ আর আউট অফ রিস্ক। আউট অফ রিস্ক মানে এগুলো মানে এত তাড়াতাড়ি মারা যাবে না, থাকবে। বাট আমরা যদি আরেকটু ডিপ ডাউন যাই তাহলে দেখবো এন্ডেঞ্জার স্পেসিস। এবার এই এন্ডেঞ্জার স্পেসিস কাদের বলা হচ্ছে? এখানে আবার অনেক রকম ক্যাটাগরি ডিভাইড করা হয়। এন্ডেঞ্জার মানে যাদের জীবন থাকাটা খুব মানে ডেঞ্জারাস, মানে এখন তারা এমন অবস্থায় রয়েছে যে তারা প্রায় এক্সটিনশনের দিকে বা শেষ হয়ে গেছে, বা মানে বিলুপ্তি পুরো ঘটে গেছে, বিলুপ্তির রাস্তায় যাচ্ছে, ধ্বংস হতে চলেছে, এরকম একটা জায়গা। দিস আর দ্য স্পেসিস হুইচ আর ডেঞ্জার অফ এক্সটিনশন অ্যান্ড দিস সার্ভাইভাল অফ সাচ স্পেসিস ইজ ডিফিকাল্ট ইফ দ্য নেগেটিভ ফ্যাক্টর দ্যাট হ্যাভ লেড টু ডিক্লাইন ইন দেয়ার পপুলেশন কন্টিনিউ টু অপারেট। ঠিক আছে, এবং এটা কি ধীরে ধীরে ডিক্লাইনেশনে যাচ্ছে। এর মধ্যে কি কি রয়েছে দেখো, ব্ল্যাক বাক রয়েছে, এক রকমের কৃষ্ণকায় হরিণ, ক্রোকোডাইল, ঘড়িয়াল, ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ, ইন্ডিয়ান রাইনো, লায়ন টেলড ম্যাকাও, সাঙ্গাই, বো আন্টেরিয়ার ডিয়ার, এইগুলো মণিপুরে অবস্থিত। এরা সবাই এক্সটেনশনের মধ্যে যাচ্ছে। নেক্সট ওয়ান ইজ এই এন্ডেঞ্জার্ডের সাথে আরেকটু ডেঞ্জারাস জায়গা যাচ্ছে না কারা, না তো ভালনারেবল স্পেসিস। তো IUCN এর লিস্ট অনুযায়ী এইভাবে ভাগ করা হয়েছে এবং এইভাবে রেড লিস্টও তৈরি হয়েছে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। So these are species which population has declined to level from where it is likely to move into the endangered category in the near future if the negative factors continue to operate. The example is blue sheep, Asiatic elephant, Gangetic dolphin, etc. মানে কি বলা হচ্ছে, এরা এখানটা যেমন এন্ডেঞ্জারের দিকে যখন এরা যাচ্ছে তাকে বলা হচ্ছে মানে এদের যদি নজর না দেওয়া হয় তাহলে এরা এন্ডেঞ্জার্ড হয়ে যাবে, এরা বিলুপ্তির পথে চলে যাবে। ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে? ভালনারেবল স্পেসিস, মানে যারা রয়েছে কিন্তু যাদের মোটামুটি ভালনারেবিলিটি, কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু ইউ ক্যান মানে রিভার্স করতে পারো। মানে ভালনারেবল থেকে তুমি এটাকে কিন্তু যদি ঠিকঠাক করে এতে দেখাশোনা করা হয় তাহলে এটা রিভার্সেবল হয়ে এখানে নর্মাল স্পেসিস হতে পারে। নেক্সট হচ্ছে রেয়ার স্পেসিস। হোয়াট আর দ্য রেয়ার স্পেসিস? মানে যেটা প্রচণ্ড রেয়ার, যেটা কিন্তু স্মল পপুলেশনে এখনও রয়েছে, মে মুভ ইন টু দ্য এন্ডেঞ্জার্ড অর ভালনারেবল। রেয়ার স্পেসিস এখানে ভালনারেবল হয়ে যেতে পারে বা কখনো এন্ডেঞ্জার্ড হয়ে যেতে পারে। দিস আর দ্য ডিফারেন্স। এবং দিস নেগেটিভ ফ্যাক্টর এফেক্টিং দেম কন্টিনিউ টু অপারেট। দ্য এক্সাম্পল অফ সাচ স্পেসিস আর হিমালয়ান ব্রাউন বিয়ার। কি এগুলো? মানে রেয়ার স্পেসিস, হিমালয়ান ব্রাউন বিয়ার, ওয়াইল্ড এশিয়াটিক বাফেলো, ডেজার্ট ফক্স, হর্নবিল এটসেট্রা। হর্নবিল আমরা জানি। সো অ্যাকর্ডিং টু IUCN আমরা দেখতে পেলাম 4টে স্পেসিস পেলাম, নর্মাল স্পেসিস, এন্ডেঞ্জার স্পেসিস, ভালনারেবল স্পেসিস অ্যান্ড রেয়ার স্পেসিস। মনে থাকবে? অ্যান্ড অলসো নাও অ্যানাদার ওয়ান ইজ এন্ডেমিক স্পেসিস। হোয়াট সবাই নিশ্চয় মার্ক করে নিয়েছে, আমি আবার পুরোটা ইরেজ করলাম। নাও এটা হচ্ছে এন্ডেমিক স্পেসিস। এন্ডেমিক মানে কি? যে জায়গা থেকে, যে জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে তারা বিলং করে তাকেই বলা হয় এন্ডেমিক স্পেসিস। এবং এন্ডেমিক স্পেসিসের মধ্যে কি পড়বে? দেয়ার আর স্পেসিস উইচ আর ফাউন্ড অনলি সাম পার্টিকুলার এরিয়া। কিছু কিছু জায়গাতে তুমি যদি যাও, ধরো হোয়াইট মানে সাদা ভাল্লুক, সেটা তুমি একদম পার্টিকুলার কিছু কোথাও পাবে। আর অলওয়েজ রিমেম্বার দ্যাট যে সাদা বাঘ সেটা কিন্তু শুধুমাত্র সুমেরু বা কুমেরুতে পাওয়া যাবে এরকম না, আটলান্টিকে পাওয়া, মানে সরি হ্যাঁ আন্টার্কটিকে পাওয়া যাবে এরকম ব্যাপার নয়।
তার বেসিক্যালি এটা মেলানিনের কারণে বাঘের কালারের ডিফারেন্সেস হয়, সাদা বাঘ হয়, বাট শ্বেত ভাল্লুক বা কিছু শীতের অঞ্চলের প্রাণী বা কিছু ধরো আমাদের পশ্চিমবঙ্গের একদম সব থেকে কিউট প্রাণী যেটা আমরা সবসময় দেখতে পাই, আমাদের যে রাস্তায় যে কুকুরগুলো ঘোরে, সেই কুকুরগুলোকে তুমি এক্সপেক্ট করতে পারো না এদেরকে ঠান্ডার দেশে গিয়ে তুমি ফেলে রাখতে পারবে, রাইট? এটা একদম সাধারণ কথা তোমাদের বোঝালাম। কিছু পাখি আছে যেগুলো শুধু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই দেখতে পাওয়া যায়, অন্য কোথাও পাবো না। সো ওই যে এরিয়া থেকে যেটা বিলং করছে, রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না, যে ওই যে এরিয়াটা থেকে তারা করছে তাকে বলে এন্ডেমিক, ওই এরিয়া থেকে যাদের পপুলেশনটা হাই করে। এবং তারপরে কি, যেমন নিকোবর পিজিয়ন, আন্দামান ওয়াইল্ড পিগ, মিথুন, দিজ আর অরুণাচল প্রদেশের মধ্যে অবস্থিত, ঠিক আছে। আন্দামান টিল এটা রয়েছে, নিকোবর পিজিয়ন পায়রা ওখানকার। এক্সটিংক্ট স্পিসিস, এক্সটিংক্ট মানে কি? এক্সটিংক্ট মানে আমরা জানি শেষ হয়ে গেছে, রিভার্স করা যায় না, তাই না? দিস আর দ্য স্পেসিস হুইচ আর নট ফাউন্ড আফটার সার্চ অফ নোন ফর লাইকলি এরিয়াস ওয়ার দে মে অকার। আ স্পেসিস মে বি এক্সটিংক্ট ফ্রম আ লোকাল এরিয়া, রিজিয়ন, country, continent or the entire earth. So entire extinct species can be at any level. মানে এই একদম বিলুপ্ত প্রাণী কাকে বলবো? যে প্রাণীটা নাম শোনার পর তাকে যেখানে পাওয়া উচিত সেখানে গিয়ে খোঁজা হলো, প্রচুর তন্ন করো, তবু তাকে পাওয়া গেল, তার মানে কি সে আর নেই, ঠিক আছে? সে পৃথিবীর জন্য হতে পারে, এটা লোকাল এরিয়াতে হতে পারে, যে কোনো জায়গা থেকে এক্সটিংক্ট ওয়ার্ডটা ইউজ করা যেতে পারে। এক্সাম্পল হচ্ছে এশিয়াটিক চিতা, এর নামই শোনা গেছে, দেখা যায় না। পিঙ্ক হেড ডাক, গোলাপি মাথার হাঁস, এখন আর দেখতে পাওয়া যায় না। সো এশিয়াটিক চিতার সম্পর্কে যদি আমরা ডিটেলসে বলি তাহলে দেখব এশিয়াটিক চিতা কোথায় গেল? ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ল্যান্ড ম্যামল, পৃথিবীর সবথেকে বেশি ল্যান্ড ম্যামলের মধ্যে সবথেকে দ্রুতগামী ছিল এশিয়াটিক চিতা। এবং চিতা হচ্ছে এমনি দ্রুতগামী, দিস ইজ এ ইউনিক অ্যান্ড স্পেশালাইজ মেম্বার অফ দ্য ক্যাট ফ্যামিলি। এবং এ 112 কিলোমিটার পার আওয়ার দৌড়াতে পারে। ক্যান ইউ ইমাজিন? 112 কিলোমিটার, মানে তোমার নর্মাল একটা 4 হুইলারের যা স্পিড হতে পারে, সব থেকে মানে নর্মাল চালানোর জন্য যে স্পিড লিমিটের যে স্পিড হতে পারে তার ডাবল। It's a big deal. And the cheetah is often mistaken for a leopard. এবার চিতাকে লিওপার্ডের সাথে কিন্তু অনেকে, আমরা দুজনের গায়ে এরকম গোল গোল করে দাগ রয়েছে বলে অনেকেই আমরা লিওপার্ড আর চিতাকে গুলিয়ে ফেলি, বাট দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। কারণ ইটস ডিস্টিংগুইশিং মার্ক আর দ্য লং টিয়ার ড্রপ শেপ লাইন ইচ সাইড ইন দ্য নোজ, দ্য কর্নার অফ ইজ দ্য আইস অ্যান্ড দ্য মাউথ। যদি তুমি না দেখো তাহলে পরে এর যে এরকম মানে বেসিক্যালি এইখানটায় যে চোখটা থাকে না, চোখের কাছে এইভাবে একটা দাগ থাকে চিতার জন্য, ঠিক আছে, যেটা লিওপার্ডে থাকে না। সো দ্য কর্নার অফ দ্য আইস অ্যান্ড মাউথ অ্যান্ড প্রাইস অফ দ্য 20th century, prior to the 20th century, cheetah were widely distributed through Africa and Asia. এশিয়া আফ্রিকাতে প্রচুর দেখতে পাওয়া যেত এই চিতা, কিন্তু এশিয়ান চিতা ইজ নিয়ারলি এক্সটিংক্ট ডিউ টু ডিক্লাইন অফ অ্যাভেলেবল হ্যাবিটেট। যেমন বলেছি, তাদের থাকার জায়গার অভাব, তাদের খাবার নেই, তারা কি খাবে? এই স্পেসিস ওয়ার ডিক্লেয়ার্ড এক্সটিংক্ট ইন দ্য ব্যাক অফ 1952। আজ থেকে এত বছর, অনেকদিন আগে আমি একটা ডকুমেন্টেশন পড়ছিলাম, প্রবাবলি টাইমস অফ ইন্ডিয়ার একটা পেজের মধ্যে দিয়েছিল, আর ইন্ডিয়ান এক্সপ্রেসে দিয়েছিল। ওখানে খুব সুন্দর করে লিখেছিল যে ভারতবর্ষের লোকেরা এশিয়াটিক চিতাকে বাড়িতে কুকুরের মতো করে পুষে রাখতো, মানে গলায় চেন দিয়ে রাখতো। লিটারেলি তুমি যদি চাও তুমি গুগলে গিয়ে একবার চেক করতে পারো যে মানে বনেদিয়ানার একটা সৌহার্দ্য বোধ দেখানোর জন্য বা বনেদিয়ানাকে শো অফ করার জন্য চিতা পোষা হতো। এবং আজকে গিয়ে সেই চিতা আর নেই, এক্সটিংক্ট হয়ে গেছে। দিস ইজ রিয়েলি ভেরি প্যাথেটিক ফর আস। নেক্সট যে পার্টটা আমরা কালকে সেটা কভার করে দেবো, পুরো কমপ্লিট হয়ে যাবে ওয়াইল্ড লাইফ রিসোর্সেস। আই এম শিওর দ্যাট অনেক বেসিক জিনিসগুলো আজকের ক্লাসে ক্লিয়ার হলো। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড জয় হিন্দ।